পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় আজকে দিনব্যাপী উত্তেজনা ছিল এবং এখনো উত্তপ্ত রয়েছে ঢাকার শাহবাগ এলাকা। এরই মধ্যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। ইস্তেহারে আসলে 9টি বিষয় প্রাধান্য পেয়েছে। বিশেষ করে কোন কোন বিষয়গুলো ইস্তেহারে তারা উল্লেখ করেছেন এবং নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে তারা কোন কোন প্রতিশ্রুতিগুলো দিয়েছেন নির্বাচনী ইস্তেহারে, সেটি নিয়ে কথা বলবো। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলা নিউজ লাইভ থেকে আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া ইবনে ইউসুফ। জাকারিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি লাইভে। আজকে বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে, সেখানে আসলে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে ইস্তেহারে? মৌসুমী, আজকে 3:30টার দিকে রাজধানীর একটি হোটেলে বিএনপির ইস্তেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং আজকে যে বিএনপির এই ইস্তেহারটি নির্বাচনকে সামনে রেখে এই ইস্তেহারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ইস্তেহারটি মূলত 5টি ভাগে ভাগ করা হয়েছে এবং 9টি অঙ্গীকার রয়েছে, যেটিকে মোটা দাগে আর কি বিএনপি প্রচার করছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফ্যামিলি কার্ড সহ অন্য কিছু। আর যদি আমি 5টি ভাগের কথা বলি, তো এই 5টি ভাগে রয়েছে আসলে গণতন্ত্র, জাতি গঠন, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন এবং স্থানীয় সংস্কার। এই বিষয়গুলো রয়েছে এবং বিএনপি বলছে যে বিএনপি মূলত যে এই যে তাদের 31 দফার একটা ঘোষণা ছিল, এই 31 দফার আলোকেই মূলত তাদের এই নির্বাচনী ইস্তেহারটা তারা ঘোষণা করেছে। এর মধ্যে নতুন করে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিকেও তারা ধারণ করেছে। সবকিছু মিলে বিএনপির এই ইস্তেহারটিকে বলা যাচ্ছে, মানে বিএনপি মনে করছে যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের এই ইস্তেহারটি অত্যন্ত বাস্তবসম্মত এবং তারা এটি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের এবং বাংলাদেশি মানুষের আসলে ভাগ্য উন্নয়ন করবে। জাকারিয়া, বিএনপির এই ইস্তেহারে সবচেয়ে বেশি যেটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড, যেটি নিম্নবিত্ত বা নিম্ন আয়ের মানুষদের জন্য বিএনপি ফ্যামিলি কার্ডের ঘোষণাটি দিয়েছে। এই ফ্যামিলি কার্ডটি আসলে কিভাবে তারা করবে বা এইটির জন্য আসলে কোনো মানে কি বলবো, এটাকে কোন ধারায় বা কোন ভাবে তারা এটিকে নির্দিষ্ট করবে যে তাদেরকে তারা ফ্যামিলি কার্ডটা দিবে, আর ফ্যামিলি কার্ডের তারা কিভাবে এই অর্থায়নটা বা কিভাবে আসবে? মৌসুমী, বিএনপি বলুন কিংবা বিএনপির এই মুহূর্তে যারা বিরোধী পক্ষ রয়েছে, জামায়াত কিংবা এনসিপি, সবার কাছেই কিন্তু এই মুহূর্তে আলোচনায় আছে আসলে ফ্যামিলি কার্ড। বিএনপির এই ফ্যামিলি কার্ডকে যেন সামলাতে হিমশিম খাচ্ছে অন্যান্য দলগুলো। তারা নানা ধরনের কথা বলছেন, কিন্তু ফ্যামিলি কার্ডের বিকল্প যে কোনো প্রস্তাবনা কিন্তু সেভাবে অন্য দলগুলো কিন্তু দিতে পারছে না। তারপর মানে যারা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই বিএনপির এই ফ্যামিলি কার্ডটি হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এই ফ্যামিলি কার্ড নিয়ে বলার আগে আমি একটু বলি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে বিএনপি যখন 31 দফা দেয় তখন আসলে জুলাই সনদের বিষয়টি ছিল না। জাতি গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জুলাই সনদের বাস্তবায়ন জরুরি এবং তিনি এই যে জুলাই সনদে হ্যাঁর পক্ষে বলেছেন। আপনি জানেন যে প্রথম দিকে কিন্তু বেশ কয়েকটি জনসভায় কিন্তু তারেক রহমান গিয়েছেন, তবে তিনি হ্যাঁর পক্ষে প্রথমে চাননি, তিনি কিছুই বলেননি, নাও বলেননি। তারপরে রংপুরে যখন গেলেন তখন কিন্তু তিনি প্রথমবারের মতো স্টেজে উঠে তার যারা কর্মী সমর্থক রয়েছেন, বিএনপি যারা করেন কিংবা দেশবাসীকে তিনি হ্যাঁর পক্ষে উদ্বুদ্ধ করেছেন এবং বিএনপির পক্ষে বলা হচ্ছে যে এর আগে আপনি নিশ্চয়ই মনে আছে যে উনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসে তখন কিন্তু একবার আবু সাইদের প্রথম শহীদ, জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথা ছিল, কিন্তু তখন আসলে নির্বাচনী যে আচরণবিধির কারণে কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে কিন্তু তিনি যাননি। বিএনপির পক্ষে বলা হচ্ছে যে তিনি আসলে রংপুরে আবু সাইদের মাটিতে গিয়েই প্রথমবারের মতো হ্যাঁ বলবেন, এরকম একটা প্ল্যান ছিল, যার কারণে হয়তো একটু দেরিতে হলেও তিনি হ্যাঁ বলেছেন। এটি নিশ্চয়ই যারা এই প্রজন্মে যারা জুলাইকে ধারণ করে তাদের কাছে একটি ভালো সংবাদ এবং হ্যাঁর পক্ষে যে বিএনপি, এটি একটি বড় সংবাদ। এবং বিএনপি কখনোই আসলে না তারা বলেনি, আনুষ্ঠানিকভাবে বা লিডিং পর্যায় থেকে না বলা হয়নি। আর ফ্যামিলি কার্ডের যে বিষয়টি বলা হচ্ছে যে ফ্যামিলি কার্ড, বিএনপি বলছে যে তারা ফ্যামিলি কার্ডের আওতায় একেবারেই যারা প্রান্তিক এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের জন্য 2,500 করে টাকা দেবেন। অনেকে অনেক ধরনের কথা বলছেন যে এটি আসলে বাস্তবায়ন করা যাবে কিনা,
তবে তারেক রহমান যেহেতু বলেছেন, তিনি কিন্তু প্রথমেই তার যে প্রথম নির্বাচনী জনসভা সেখানেই তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। আজকের এই ম্যানিফেস্টোটা মানে নির্বাচনী যে ইস্তেহারটা, এটাই আসলে তারেক রহমানের বলা যায় যে এইটা একগুচ্ছ প্ল্যান আসলে তারেক রহমানের, এবং এই প্ল্যানের অন্যতম মোক্ষম হাতিয়ার হচ্ছে ফ্যামিলি কার্ড। এবং ফ্যামিলি কার্ডের কথা যে বিএনপি শুধু বলছে তা না, এই বিভিন্ন জনপদের যারা প্রান্তিক মানুষ আছেন তারা কিন্তু এই ফ্যামিলি কার্ডটা লুফে নিচ্ছে। অনেকেই যখন আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভিডিওগুলো যখন দেখি, মানুষ কিন্তু বলছে তার ফ্যামিলি কার্ড লাগবে, 2,500 টাকা হলে তার অনেক উপকার হবে। অনেকেই আছেন যাদের এরকম দেখাচ্ছে গার্মেন্টস কর্মী কিংবা একেবারে নিম্ন আয়ের, সারাদিন খেটে 6,000 টাকা 8,000 টাকা দুজনে মিলে হয়তো 12,000 টাকা ইনকাম করেন, তাদের কাছে কিন্তু 2,500 টাকা অনেক বেশি দেখাচ্ছে সন্তানের লেখাপড়ার খরচ থেকে শুরু করে সবকিছুই। এর পাশাপাশি আরেকটি বিষয় তারেক রহমান বলেছেন আজকের যে তিনি ইস্তেহার ঘোষণা করলেন, সেখানে তিনি বলেছেন যে এই যে 24 সালের গণঅভ্যুত্থানে সহজে ফ্যাসিস্ট আমলের মানবতা বিরোধী যতগুলো অপরাধ হয়েছে সেই বিচারের ব্যাপারে সুবিচার তিনি করার ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন। তার দল ক্ষমতায় গেলে তিনি করবেন এটি বলেছেন। এবং তিনি এটা মুক্তিযুদ্ধ নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে দিনের পর দিন মুক্তিযুদ্ধকে কেবলমাত্র একটি পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, সেটিকেও তিনি মুক্তিযুদ্ধকে নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহের ব্যাপারেও তিনি কিন্তু তার বক্তব্যে গুরুত্ব আরোপ করেছেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে সাংবিধানিক যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সাংবিধানিক সংস্কারে তিনি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস কথাটিকে তিনি সংবিধানের মূলনীতি করতে চান। আপনার মনে আছে নিশ্চয়ই 300 ফিটের তিনি বক্তব্যও কিন্তু তিনি বলেছেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এবং রাসূলের দেখানো যে নীতি সেটি অবলম্বন করেই তিনি রাষ্ট্র পরিচালনা করবে, এমন কথাই কিন্তু তিনি বলেছেন। তারেক রহমান কিন্তু আরেকটি কথা বলেছেন তার নির্বাচনী ইস্তেহার ঘোষণায়। সেখানে তিনি বলছেন যে এই ইস্তেহার শুধুমাত্র বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি না, এটি হচ্ছে একটি রাষ্ট্রীয় এবং একই সঙ্গে একটি সামাজিক চুক্তি। এটি একদম বিএনপির এই নির্বাচনী ইস্তেহারে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে মানুষের মধ্যে ধোঁয়াশা ছিল, কিন্তু তারেক রহমান সেটিকে কিন্তু ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি পুনর্বহাল থেকে শুরু করে উপরাষ্ট্রপতির পদ তৈরি করা এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করা। অনেকেই হয়তো ভেবেছিলেন যে তারেক রহমান নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এরকম কিছু করতে পারেন, কিন্তু সেটিকে তিনি না করে তিনি কিন্তু 10 বছর করেছেন। এবং উচ্চকক্ষের 10% নারী, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার মানে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেয়া এবং 70 অনুচ্ছেদ সংশোধন সহ জ্যেষ্ঠতার ভিত্তিতে বিচারপতির নিয়োগ, জুলাই গণহত্যার বিচার, গণঅভ্যুত্থানকারীদের আইনি সুরক্ষা সহ নানা বিষয়ে কিন্তু তিনি আসলে কথা বলেছেন। এবং তিনি বলছেন যে আসলে বিএনপি ক্ষমতায় গেলে নয়, আসলে এই রাষ্ট্রটাকে যে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি 31 দফা। তিনি এভাবেই সেটি করেছেন। কোন নির্দিষ্ট নিয়ে তারা নতুন কোন অভিজ্ঞতা শেয়ার করেছেন কিনা, কিংবা বাজার ব্যবস্থার যে একটি সিন্ডিকেট রয়েছে বাংলাদেশে মধ্যস্বত্বভোগী, এই কৃষক কার্ডের মাধ্যমে কি এই সিন্ডিকেটটা ভাঙতে পারবে বিএনপি? না, কৃষক কার্ড নিয়ে আসলে নানা ধরনের কথা রয়েছে। তবে কৃষক কার্ডের ব্যাপারে তারেক রহমান বিভিন্ন জনসভায় বলেছেন যে সহজ শর্তে ঋণ, কৃষি বীমা সহ কৃষি কেন্দ্রিক যে সুযোগ সুবিধাগুলো কৃষকরা সরকারের কাছ থেকে পাবে সেগুলো ওই কার্ডের মাধ্যমে পাবে। এবং পাশাপাশি বলা হচ্ছে যে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ রয়েছে যাদের, সেটা তিনি মওকুফের কথাও কিন্তু বলেছেন। তো সবকিছু মিলিয়ে যদি এই ধরনের অন্য অনেক দেশেই কিন্তু এই ধরনের কার্ড রয়েছে, যে একটি কার্ডের মাধ্যমে স্বাস্থ্য কার্ড থেকে শুরু করে বিভিন্ন কার্ড রয়েছে। তো বাংলাদেশ যেহেতু সময়ের পরিক্রমায় অনেকটা এগিয়েছে, আমাদেরও মনে হয় এটা এই যে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের এগুলো সোপান হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে আরো যে বিষয়গুলো রয়েছে তারেক রহমানের যে পরিকল্পনা, আমার মনে হয় যে এগুলো আসলে বাস্তবসম্মত এবং এটা সময় উপযোগী। জাকারিয়া, আরো একটি বিষয় গুরুত্ব পেয়েছে বিএনপি নির্বাচন ইস্তেহারে, সেটা হচ্ছে যে তারুণ্যের বিষয়টা উনি উল্লেখ করেছেন এবং গুরুত্ব দিয়েছেন। সেখানে কর্মসংস্থানের কথা বলা হয়েছে। তো কর্মসংস্থানের কথা কিন্তু অন্যান্য দলগুলোও বলছে, আগে সরকারগুলো বলেছে। এবার নতুন কি রয়েছে বিএনপির ইস্তেহারে? না, আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু অনেকেই আউটসোর্সিং করেন, কিন্তু এই অর্থগুলো আনতে গিয়ে কিন্তু আমাদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়। তো সেই জন্য তিনি কারিগরি ভাষা
দক্ষতা উন্নয়ন, স্টার্ট আপ, উদ্যোক্তা সহায়তা এবং বৈশ্বিক যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো রয়েছে, যেমন পেপালের মতো বিষয়গুলো কিংবা ফেসবুক, ইউটিউবের অফিস বাংলাদেশে বা এদিকে নিয়ে আসা সহ এই ধরনের পরিকল্পনাগুলো কিন্তু তিনি করেছেন। আগে কিন্তু আমরা এগুলো কখনো শুনিনি। আমরা কিন্তু যারা আউটসোর্সিং করেন তাদের একটা প্রধান সমস্যা হচ্ছে যে তারা কিন্তু অর্থটা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আনতে পারেন না, পেপালের সুযোগ সুবিধা নাই, অন্য আরেকজনের অ্যাকাউন্টে দিয়ে সেখান থেকে নিতে হয়। তো এই বিষয়গুলো যে তিনি ভাবছেন এটি নিঃসন্দেহে প্রশংসার। এবং আরেকটি বিষয়ে আমি আপনাকে জানাই, খেলাধুলাকে পেশা এবং জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার ব্যাপারে কিন্তু তিনি বলেছেন। বিশেষ করে আমি যদি বলি, আমার বাড়ি পঞ্চগড় বা ওই উত্তরাঞ্চলে, আমাদের ওদিকে কিন্তু প্রচুর সংখ্যক নারী ফুটবলার কিন্তু রয়েছেন, নারী ক্রিকেটার রয়েছেন। তো তাদেরকে তিনি এই ধরনের উপজেলা বা মাঠ পর্যায়ে এরকম ক্রীড়া অবকাঠামো এবং প্রশিক্ষণের কথা বলেছেন, যাতে করে আরো বেশি করে খেলোয়াড় উঠে আসে এবং পাশাপাশি এই খেলাকে যেন পেশা হিসেবে নেওয়া যায়। এবং সেই পর্যায়ের তিনি সকল ধরনের কার্যক্রমের ব্যাপারেও কিন্তু তার দৃষ্টি রয়েছে। বিএনপির ইস্তেহারে কিন্তু 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই 1 লাখ স্বাস্থ্যকর্মী আসলে কিভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে, সে ব্যাপারে কি বলেছে তারেক রহমান? এই স্বাস্থ্যকর্মী আসলে আপনি জানেন যে আমরা যদি একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা চিন্তা করি, ধরেন যে কোনো একটা XYZ একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ডাক্তার দেখি, সবসময় বেশিরভাগ সময় ডাক্তার কিন্তু থাকে না, কারণ ওই এলাকার ডাক্তার ছাড়া অন্য এলাকার ডাক্তারগুলো কিন্তু বেশি সময় ওখানে থাকতে চায় না। ওই শুরুর দিকে যে ম্যান্ডেটরি 2-3 বছর থাকার কথা, সেটা থাকার পরই কিন্তু তারা শহরমুখী কিংবা উপজেলা বিভাগ কিংবা রাজধানীমুখী হওয়ার চেষ্টা করে। এবং প্রয়োজনের তুলনায় ধরেন স্বাস্থ্যকর্মী যারা নার্স কিংবা অ্যাটেন্ডেন্স রয়েছে, এগুলো কিন্তু অনেক কম। ধরেন একটা উপজেলায় আপনার 5 থেকে 7 লাখ মানুষ, সেখানে ডাক্তার আছে 8 থেকে 10 জন, নার্স আছে 10 জন, এরকম বয় কিংবা অ্যাটেন্ডেন্ট আছে 7-8 জন। এটা কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম, একদম কম। তো সেই জায়গা থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগের এই চিন্তাটা নিঃসন্দেহে ভালো এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে এটি নিশ্চয়ই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রাথমিক শিক্ষায় তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। আপনাকে যদি বলি যে প্রাথমিক শিক্ষার যে বিনা খরচে যে পড়াশোনার বিষয়টি কিন্তু বেগম খালেদা জিয়া, তার মা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু শুরু করেছিলেন এবং তিনি আবারও এই প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা, যাতে প্রত্যেকটা স্কুল কিংবা যারা হাই স্কুল গুলো রয়েছে সেগুলোতে ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে প্রযুক্তি সহায়তা এবং ডে মিলের কিন্তু কথা বলেছেন, অর্থাৎ একবেলা খাবারের কথাও কিন্তু তিনি বলেছেন। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। স্বাস্থ্য খাত কিংবা শিক্ষা খাতের দুর্নীতি কমানোর ক্ষেত্রে বাজেট বরাদ্দের কথা এসছে কিনা ইস্তেহারে? এগুলো তো আছেই। এর পাশাপাশি আমি যদি বলি যে পরিবেশ রক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারেও কিন্তু তারেক রহমান একটা বড় ধরনের কথা বলেছেন এবং প্রত্যেকটি নির্বাচনী যে জনসভাগুলো আছে সেখানে কিন্তু তিনি বারবার খাল খননের কথা বলেছেন। এবং এই খাল খননের কথা যদি বলি যে তাহলে তিনি বলেছেন যে দেশের মানুষকে নিয়ে তার সংগঠন, তার পার্টি কিংবা সাধারণ মানুষের মধ্য থেকে স্বেচ্ছায় সবাইকে নিয়ে 10,000 কিলোমিটার তিনি নদীর খাল খনন এবং পুনঃখননের কথা বলেছেন এবং 5 বছরে 15 কোটি বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য স্থাপনা চালু করার কিন্তু তিনি কথা বলেছেন। অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে আসলে এত 5 বছরে আসলে এত দীর্ঘ খাল খনন করা যাবে কিনা কিংবা এত গাছ রোপণ করা যাবে কিনা, এই ধরনের কথা। বা গাছ রোপণের পরে আসলে গাছ রোপণের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গাছটাকে বাঁচিয়ে রাখা। সেই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, যে গাছ খালি রোপণ করে গেলাম কিছুদিন পরে মরে গেল, এরকম না, এই ধরনের পরিকল্পনা আছে কিনা সেটা হয়তো তারেক রহমান কিংবা ওই ইস্তেহারে আরো নিশ্চয়ই বিস্তারিত লেখা আছে, কিংবা তিনি ক্ষমতায় যদি আসতে পারেন ভোটের মাধ্যমে তাহলে হয়তো তিনি এগুলোর ভালো ব্যাখ্যা দিতে পারবেন। জাকারিয়া, সরকারি নিয়োগ পরীক্ষার ব্যাপারে কোনো সংস্কার বিষয়ক কোনো ইস্যু ছিল কিনা ইস্তেহারে, বা এই ধরনের প্রসঙ্গ এসছে কিনা? এগুলো নিয়েও কথা রয়েছে। এগুলো নিয়ে কিন্তু জুলাই সনদে যে বিভিন্ন ধরনের ছিল, এর মধ্যে বিএনপি এগুলোর কিছুগুলোর সাথে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে বিএনপি একমত। এবং তারেক রহমান বিভিন্ন জনসভায় যে তিনি কিন্তু বলছেন যে মানুষের চাকরি হবে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে এবং কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে
যিনি যোগ্য তাকেই চাকরি দেওয়া হবে, এমন কথা কিন্তু তিনি বলছেন। এবং তিনি আরেকটি কথা বলছেন যে কারিগরি শিক্ষা বা কারিগরি যে প্রশিক্ষণ, এই ব্যাপারে তিনি জোর দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তিনি আসলে এই কথাগুলোই বলছেন। জাকারিয়া, বিএনপি তো আজকে তাদের নির্বাচনী ইস্তাহার ঘোষণা করেই দিল। গতকাল আমরা দেখেছি জামায়াত এবং একই সঙ্গে এনসিপি তারাও তাদের নির্বাচনী ইস্তাহার ঘোষণা করেছে। এই মুহূর্তে ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর ক্ষেত্রে বিএনপির সামনে কি চ্যালেঞ্জ রয়েছে? বিএনপির ক্ষেত্রে সামনে যেই চ্যালেঞ্জটা হচ্ছে যে বিএনপিকে সাইবার মানে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে সোচ্চার হতে হবে এবং বিভিন্ন ধরনের এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি বলেন জামায়াত বলেন, আমাদের এই সময়টা আসলে সবচেয়ে বেশি প্রভাবিত হয় কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা। তো সেই জায়গায় আমার মনে হয় বিএনপি এবং জামায়াত দুই পক্ষকেই এই জায়গায় মনোযোগ। কিছুদিন আগে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলে একটি পোস্টকে ঘিরে বিতর্ক হয়, পরে জামায়াত আমির বলছে যে সেটাই হ্যাক হয়েছে, পরবর্তীতে একজনকে আটক করা হয়। এই যে ঘটনাগুলো, এগুলো আসলে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখি যে কোথাও কোনো একটি দলের পক্ষে বিপক্ষে গেলে বিভিন্ন ধরনের কমেন্টস হয়, রিয়াক্ট হয়। তো এই যে এগুলোও কিন্তু একটি সংঘবদ্ধ প্রচেষ্টা, সেটি জারি হোক না কেন। তো এই জিনিসগুলোতে বিএনপিকে আরো বেশি সতর্ক হতে হবে, বিএনপি না শুধু সবাইকে। আরেকটি কথা বলি, যেহেতু আমরা দুজনই গণমাধ্যম কর্মী, তারেক রহমান কিন্তু আজকে তার ইস্তেহারে সংবাদকর্মী বা এই গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। তিনি সাংবাদিকদের মত প্রকাশের ব্যাপারে তিনি মন্তব্য করেছেন, সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আপনি জানেন যে কিছুদিন আগেই দেশের দুটি গণমাধ্যমের অফিসে হামলা হয়েছে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু তিনি বলেছেন এবং এই গণমাধ্যম প্রতিষ্ঠানের সুরক্ষার ব্যাপারে তিনি কথা বলেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে আজকাল অনেক ইয়েতেই পরিবারে দেখা যায় যে বৃদ্ধ বয়সে বাবা মাকে নির্যাতনের ঘটনা ঘটে, অনেক সময় জোর করে বৃদ্ধাশ্রমে দেয়া। তো এই যে ভরণ পোষণ আইন, এই ভরণ পোষণ আইনের যে ব্যাপারটি রয়েছে, এ ব্যাপারেও তারেক রহমান কথা বলেছেন। তো মোটামুটি বলা যায় যে দুই একটি পয়েন্ট, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি, দুই একটি পয়েন্ট ছাড়া আসলে এই পুরো ইস্তিহার নিয়ে তেমন কোনো সমালোচনা চোখে পড়েনি। হয়তো দুই একটি পয়েন্টে যারা জুলাই সনদের সাথে একটু হয়তো এদিক সেদিক, যার কারণে হয়তো জুলাইয়ের যোদ্ধারা দুই একজন পোস্ট করেছেন। এছাড়া পুরো ইস্তিহারকে নিয়ে আমি যদি বলি যে পুরো ইস্তিহার মিটে আসলে এই মুহূর্তে একটা পজিটিভ অবস্থানই দেখা যাচ্ছে মানুষকে। আরেকটি কিন্তু বিষয় আমরা দেখেছি যে নির্বাচনী ইস্তেহারে তারেক রহমান যেটি সাইবার বুলিং নিয়েও কথা বলেছেন, বিশেষ করে নারীদের সাইবার নিরাপত্তা নিয়েও তিনি কথা বলেছেন এবং তিনি কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছিলেন যে সাইবার বুলিং এর শিকার যদি কেউ হয় তার শাস্তি বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিচার এবং শাস্তি তারা নিশ্চিত করবে। এই বিষয়টা কিন্তু একটু তারা জোর দিয়েছেন। মৌসুমী, আসলে বর্তমান সময়ে দেখা যায় যে এই সাইবার বুলিংটা একটা অস্ত্র হয়ে গেছে। বিশেষ করে যারা নারী, তারা কোনো কিছু বললে কিংবা ধরেন কারো মতের বিরুদ্ধে গেলে তাকে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা হয়, তাকে বাজে মন্তব্য করা হয়, তার ইনবক্সে নানা ধরনের ভয়ভীতি কিংবা খারাপ কথা বলা হয়, নোংরা কথা বলা হয়। তো এই আমার মনে হয় যে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, যারা একটু লেখালেখি বা কোনোভাবে পোস্ট করে, তারা এমন কেউ নেই যে এই সোশ্যাল মিডিয়া হ্যারাসের শিকার হন না। তো এই বিষয়েও তিনি বলেছেন। পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল আইন যেটা রয়েছে, সেটি নিয়েও পুনর্বিন্যাস কিংবা সেটি সবার মতামত নিয়ে এই ডিজিটাল সিকিউরিটি আইন নিয়েও তিনি তার ভাবনার কথা জানিয়েছেন। একদমই তাই জাকারিয়া, যে বিএনপি ইস্তেহারের 9টি বিষয় যে প্রাধান্য পেয়েছে, বিশেষ করে তারেক রহমানের ইস্তেহার ঘোষণার পরে কিন্তু এই 9টি বিষয় বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে তার এই ফ্যামিলি কার্ড ইস্যুটি কিন্তু অনেক আলোচনায় এসেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া ইবনে ইউসুফ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক যারা যেখান থেকে দেখছেন, আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। সবশেষ এবং সব আপডেট খবর জানবার জন্য সবসময় চোখ রাখুন বাংলা নিউজের পর্দায় এবং একই সঙ্গে নির্বাচনের বিশ্লেষণগুলো জানতেও চোখ রাখুন বাংলা নিউজের পর্দায়। সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি।